আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমরা শুরু করতেছি শ্বসন ও শ্বসন ও শ্বাসক্রিয়া। দাঁড়াও, এটা যে কোথায় আছে? আচ্ছা, নতুন করে নিচ্ছি, দাঁড়াও। শ্বসন ও শ্বাসক্রিয়ার আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 2। ওকে, তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট এ মিনিট। লাইভ ক্লাসে জয়েন করো সবাই। শ্বসন ও শ্বাসক্রিয়া ক্লাস নাম্বার 2। আচ্ছা, ক্লাস লিংক দিয়ে দিচ্ছি, সবাই হচ্ছে অ্যাড হয়ে নাও। আমরা একটু সময় ওয়েট করি, তারপর ক্লাসটা শুরু করতেছি। আচ্ছা, আমরা শুরু করতেছি শ্বসন ও শ্বাসক্রিয়ার আজকে সেকেন্ড ক্লাস। খেয়াল করো ভাইয়া, প্রথম ক্লাসে আমরা কি কি শিখেছিলাম? প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম যে মানুষের শ্বসনতন্ত্রের তিনটা অংশ আছে: বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চল, বায়ু পরিবহন অঞ্চল, শ্বসন অঞ্চল। বায়ু গ্রহণ ও ত্যাগ অঞ্চলের মধ্যে সম্মুখ নাসারন্ধ্র, ভেস্টিবিউল, পশ্চাৎ নাসারন্ধ্র, নাসাগহ্বর, নাসাগলবিল, ষড়যন্ত্র, এপিগ্লোটিস এগুলো ছিল। হ্যাঁ, আচ্ছা, পশ্চাৎ নাসারন্ধ্রের মধ্যে কি কি আছে এগুলো আমরা দেখেছি। বায়ু পরিবহন অঞ্চল, শ্বসন অঞ্চলের মধ্যে কি কি আছে এগুলো আমরা দেখছি, ঠিক না? আচ্ছা, তোমাদের জন্য একটা কোয়েশ্চেন, বলো তো পশ্চাৎ নাসারন্ধ্রকে কি বলে? পশ্চাৎ নাসারন্ধ্রকে কি বলে? কোনো অপশন নাই, বলো তো পশ্চাৎ নাসারন্ধ্রকে কি বলে? পড়ছো? সাবিহা, মাহফুজ। মাহফুজ, ওয়ালাইকুম আসসালাম। বলো দেখি পশ্চাৎ নাসারন্ধ্রকে কি বলে? ওয়ালাইকুম আসসালাম সাবিহা। আলহামদুলিল্লাহ ভালো আছি মাহফুজ। তোমাদের কি খবর বলো? আচ্ছা, পশ্চাৎ নাসারন্ধ্রকে কি বলে? পড়ছো? সাবিহা, মাহফুজ বলো। ভাইয়া, আমার টেলিগ্রাম ডিলিট হয়ে গেছে, এখন আবার ডাউনলোড করে গ্রুপ পাচ্ছি না, কি করব? আচ্ছা সাবিহা আপু, আমার ফোন নাম্বার আছে না? আমার টেলিগ্রাম আইডিতে নক দাও, আমি তোমাকে অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? আমাকে নক দিও, আমি অ্যাড করে নেব।
মাহফুজ মিষ্টি, ভেরি গুড। পশ্চাৎ নাসারন্ধ্রকে বলে কোয়ানা। ঠিক আছে, আসো আমরা পড়ায় ফেরত যাই। এই যেগুলো আমরা সব পড়ছিলাম না, ব্রাঙ্কিওল, প্রান্তীয় ব্রঙ্কিওল, শ্বসন ব্রঙ্কিওল, অ্যালভিওলাস, অ্যালভিওলার নালী, অ্যাট্রিয়াম, অ্যালভিওলার থলি। আচ্ছা, এখন দেখো আচ্ছা, শ্বসনতন্ত্রের কাজ কি এটা আসবে, শ্বসনতন্ত্রের কাজ কি এটা খ নাম্বারে আসে। হ্যাঁ, তো আসো আমরা শিখি। শ্বসনতন্ত্রের কাজ কি? অক্সিজেন নেওয়া, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা, শক্তি তৈরি করা। অবশ্যই শ্বসনের ফলে খাদ্যকে জারিত করে শক্তি উৎপন্ন হয়, পানির সমতা রক্ষা হয়। শ্বসনের ফলে দেহ থেকে পানি বের হয়ে যায়, হ্যাঁ, বাষ্প আকারে বের হয়। দৈনিক প্রায় 400 থেকে 600 মিলিলিটার পানি দেহ থেকে বের হয়ে যায়। আচ্ছা, যেহেতু পানি বের হয়ে যায়, তাপমাত্রা বের হয়ে যায়, দেখো আমরা যখন, এই যে ধরো এটা একটা মানুষের নাক, তো নাকের কাছে আঙ্গুল নিয়ে তুমি যদি নিঃশ্বাস ছাড়ো তাহলে দেখবা গরম লাগতেছে, তার মানে কার্বন ডাই অক্সাইডের সাথে তাপও নির্গত হয়। তাহলে হচ্ছে শ্বসন আমাদের কি করে? শ্বসনতন্ত্র তাপ নিয়ন্ত্রণ করে, পানি সাম্য রক্ষা করে, শক্তি উৎপাদন করে, শ্বসন গ্যাসের বিনিময় করে। আচ্ছা, এই কার্বন ডাই অক্সাইড থেকে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, কাজেই এটা অ্যাসিড ক্ষারের ভারসাম্য রক্ষা করে। শ্বসনতন্ত্রের মধ্যে ল্যারিংস বা স্বরযন্ত্র ছিল না, বলো? হ্যাঁ, ল্যারিংস বা স্বরযন্ত্র ছিল, স্বরযন্ত্র শব্দ তৈরি করে, ভয়েস বক্স। দেহের ভিতরের অবস্থাকে ঠিক রাখে, এটাকে বলে হোমিওস্টেসিস। দেহের ভিতরের অবস্থাকে ঠিক রাখে, এটাকে বলে হোমিওস্টেসিস ঠিক করে। ঠিক আছে, এগুলো একটু পড়ে নিবা। শ্বসনতন্ত্রের কাজ কি এটা খ নাম্বারে আসে, পারবা? হ্যাঁ, আচ্ছা, এখানে কি বলছে দেখো, শ্বসন দুই প্রকার, একটা হচ্ছে বহিঃশ্বসন, আরেকটা হচ্ছে অন্তঃশ্বসন। অন্তঃশ্বসন হয় কোষের ভিতরে, অন্তঃশ্বসন কোথায় হয়? কোষের ভিতরে হয়। আর বহিঃশ্বসন কোথায় হয়? এই যে নাক থেকে শুরু করে ফুসফুস পর্যন্ত, ওইটা হচ্ছে বহিঃশ্বসন। অন্তঃশ্বসন, অন্ত মানে ভিতরে, কার ভিতরে হয়? কোষের ভিতরে, রক্তের ভিতরে। ঠিক আছে, এই যে দেখো আমাদের অক্সিজেন নিলাম, অক্সিজেন নেওয়ার পর শ্বাসনালী, ফুসফুস, ফুসফুসের পর হৃৎপিণ্ডে যাবে, রক্ত সংবহন হবে, তারপর কোষে যাবে, কোষে খাদ্যবস্তু জারিত হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এই কার্বন ডাইঅক্সাইড আবার ব্যাক করবে ফুসফুসে, শ্বাসনালীতে, বায়ুমণ্ডলে। ওকে, এখন আমরা শিখব যে নিঃশ্বাস এবং প্রশ্বাস কিভাবে হচ্ছে, নিঃশ্বাস প্রশ্বাসে পেশির ভূমিকা কি। এখন আমরা শিখব নিঃশ্বাস প্রশ্বাসে, পেশির ভূমিকা। তো আমাদের প্রশ্বাসের জন্য, প্রশ্বাস মানে হচ্ছে অক্সিজেন প্রবেশ করবে, আর নিঃশ্বাস মানে কি? কার্বন ডাই অক্সাইড ত্যাগ হবে। হ্যাঁ, আচ্ছা, নিঃশ্বাস মানে কার্বন ডাই অক্সাইড ত্যাগ হবে, আর প্রশ্বাস মানে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে। ঠিক আছে, এখন খেয়াল করো, আমরা যখন শ্বাস নেই, তুমি শ্বাস নাও তো, এখন জোরে একটা শ্বাস নাও। হ্যাঁ, এই ভূমিকা সিকিউতে আসবে, গ নাম্বারে আসবে। ঠিক আছে, তো তখন কি হয়? আমাদের পেট বড় হয়ে যায়। হ্যাঁ, এই যে পেট এরকম হয়ে যায়, এই যে আমাদের ফুসফুস, কিন্তু যখন তুমি শ্বাস নিবা, প্রশ্বাস নিবা, তখন তোমার বুকের এই হাড্ডিগুলা উপরে উঠে যায় এবং পেটের এই অংশটা নিচে নেমে আসে। বুঝছো? এখন খেয়াল করো, এই যে বুকের এই হাড্ডিগুলা কি যেন, এই হাড্ডিগুলাকে কি বলে বলো তো? এই হাড্ডিগুলাকে বলে, কি বলে? পরশুকা।
পরশুকা, পরশুকা বা রিব, এটার আরেক নাম কি? কোষ্টা। আচ্ছা, পরশুকা, এই যে একটা পরশুকা, 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 এখন খেয়াল করো, এই পরশুকাগুলার মাঝে কিছু পেশি থাকে, হ্যাঁ, এই পরশুকাগুলার মাঝে কিছু পেশি থাকে, এই পেশিগুলোকে বলা হয় ইন্টারকোস্টাল পেশি। কি বলে? এই পরশুকাগুলোকে বলা হয় ইন্টারকোস্টাল পেশি। এই যে এইগুলোকে বলা হয় ইন্টারকোস্টাল পেশি। এখন কথা হচ্ছে, এই কোস্টা মানে রিব বা পরশুকা, ইন্টার মানে মাঝে, দুইটা পরশুকার মাঝে এই রিবগুলা থাকে, এই পেশিগুলা থাকে, এই জন্য এগুলাকে আমরা বলতেছি ইন্টারকোস্টাল পেশি। বুঝছো কেন ইন্টারকোস্টাল পেশি নাম দেওয়া হইলো? এখন তুমি খেয়াল করো, বুকে হাত দিয়ে শ্বাস নাও তো, দেখবা যে বুকের হাড্ডিগুলা উপরের দিকে উঠে, তার মানে এই ইন্টারকোস্টাল পেশিগুলা কি হয়? উপরের দিকে হয়, টান দেয়, হ্যাঁ। আবার তোমার ফুসফুস নিচের দিকে নেমে যায়, নিচের দিকে নেমে যায়, তার মানে দেখো এই দিকে একটা মাসেল বা পেশি থাকে, এই পেশিটার নাম ডায়াফ্রাম। কি নাম? ডায়াফ্রাম। এই যে এই পেশিটার নাম ডায়াফ্রাম। তাহলে আমাদের ফুসফুস বড় হওয়ার জন্য বক্ষ গহ্বর বড় হওয়া লাগবে, রাইট? হ্যাঁ, ফুসফুসের আকার বড় হওয়ার জন্য বক্ষ গহ্বর বড় হওয়া লাগবে। আমরা যখন অক্সিজেন গ্রহণ করি তখন ফুসফুস আকারে বড় হয়, ফুসফুসে আকারে বড় হওয়ার জন্য এই বক্ষ গহ্বরের আকার বড় হওয়া লাগবে। এই জন্য ইন্টারকোস্টাল মাসেল উপরের দিকে উঠে আর ডায়াফ্রাম নিচের দিকে নামে। তাইলে কি হয়? ডায়াফ্রামও সংকুচিত হয় আর ইন্টারকোস্টাল পেশিও সংকুচিত হয়। তাহলে কি হইল? যে ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয় এবং ডায়াফ্রাম সংকুচিত হলে বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়, ফলে প্রশ্বাস সংগঠিত হয়। এটা গেল প্রশ্বাস। প্রশ্বাস মানে প্রবেশ, প্রশ্বাস মানে কি? অক্সিজেন প্রবেশ করলো। এর উল্টাটা কি? ওর উল্টাটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা, নিঃশ্বাস। নিঃশ্বাস কি হয়? সেম, ইন্টারকোস্টাল পেশি স্বাভাবিক অবস্থায় ফেরত আসবে এবং এই আমাদের ডায়াফ্রাম পেশিও স্বাভাবিক অবস্থায় ফেরত যাবে। এর ফলে বক্ষ গহ্বরের আয়তন কমে যায় এবং নিঃশ্বাস সংগঠিত হয়। পারবা না? মাহফুজ ভাইয়া, ইন্টারকোস্টাল পেশি কি? এই শোনো, এই যে বুকের মধ্যে এটা ফুসফুস, এই যে দুইটা ফুসফুস, এই ফুসফুসটা এইখানে আছে, ঠিক না? হ্যাঁ, তো ফুসফুসের চারপাশে এই যে বুকের খাঁচা থাকে, এই বুকের খাঁচার এই হাড্ডিগুলোকে বলা হয় পরশুকা বা রিব। এটার আরেক নাম হচ্ছে কোস্টা। পরশুকা, রিব বা কোস্টা। বইয়ে লেখা আছে পরশুকা, হ্যাঁ, বইয়ে কি লেখা আছে? পরশুকা। তো পরশুকা, রিব বা কোস্টা, এই দুইটা কোস্টার মাঝখানে পেশি থাকে, হ্যাঁ, এই যে এইরকম পেশি থাকে, দুইটা কোস্টার মাঝখানে এরকম পেশি থাকে, এই পেশিগুলোকে বলা হয় ইন্টারকোস্টাল পেশি। কেন? কারণ কোস্টা মানে রিব বা পরশুকা আর ইন্টার মানে মাঝে। ইন্টার কথাটার মানে কি? ইন্টার কথাটার মানে হচ্ছে মাঝে বা মাঝখানে। এই দুইটা পরশুকার মাঝখানে, দুইটা কোস্টার মাঝখানে যে পেশি, এটাকে বলতেছি ইন্টারকোস্টাল পেশি। ওকে। আর এই যে ফুসফুসের নিচের দিকে একটা পেশি থাকে, এই পেশিটার নাম ডায়াফ্রাম। বুঝছো? এই যে ডায়াফ্রামের নিচে আমাদের এখানে যকৃৎ, কলিজা থাকে, পাকস্থলী থাকে, কিডনি থাকে, প্যানক্রিয়াস থাকে, যা যা থাকা দরকার সবকিছু থাকে। বুঝছো? মানে পেটের ভিতর যে অঙ্গগুলো আছে, ওই অঙ্গগুলা ফুসফুস দিয়ে আলাদা করা থাকে কি দিয়ে? ডায়াফ্রাম দিয়ে। তাহলে পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে ডায়াফ্রাম কি, তাইলে তুমি বলবা যে বক্ষ গহ্বর এবং উদর গহ্বর পৃথককারী পর্দাকে ডায়াফ্রাম বলে। ওকে, ডায়াফ্রাম কি পারবা না ক নম্বরে? আচ্ছা, তো আমাদের প্রশ্বাস সংগঠিত হওয়ার জন্য ফুসফুসের আয়তন বড় হওয়া লাগবে। ফুসফুসের আয়তন বড় হইতে গেলে বক্ষ গহ্বরের আয়তন বড় হওয়া লাগবে। বক্ষ গহ্বরের আয়তন বড় হওয়ার জন্য ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়, এগুলো উপরের দিকে উঠে আর ডায়াফ্রাম নিচের দিকে নামে, ডায়াফ্রামও সংকুচিত হয়। এর ফলে আয়তন বেড়ে যায়, অক্সিজেন প্রবেশ করে, প্রশ্বাস হয়। আর নিঃশ্বাসের সময় উল্টা ঘটনা ঘটে,
ইন্টারকোস্টাল পেশি সংকোচন অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফেরত আসে এবং ডায়াফ্রাম পেশিও স্বাভাবিক অবস্থায় ফেরত আসে। ফলে বক্ষ গহ্বরের আয়তন আগের মতো ছোট হয়ে যায়, সংকোচন হয়। এর ফলে কার্বন ডাইঅক্সাইড ফুসফুস থেকে বের হয়ে যায় এবং নিঃশ্বাস ঘটে। পারবা না? এই পারবা? আমি যেই কথাগুলা বললাম এই কথাগুলাই এইখানে লেখা আছে, প্রশ্বাস বা শ্বাস গ্রহণ কিভাবে হচ্ছে এবং নিঃশ্বাস বা এক্সপিরেশন কিভাবে হচ্ছে। এখানে একটু কঠিন করে লিখছে, আমি একটু সহজ করে বললাম। পারবা সাবিহা, মাহফুজ, মিষ্টি? আচ্ছা, সাবিহা বলছে বুঝছি, ভেরি গুড। মাহফুজ বুঝছো? প্রশ্বাস নিঃশ্বাসের মধ্যে পার্থক্য, প্রশ্বাসে অক্সিজেন প্রবেশ করে, নিঃশ্বাসে কার্বন ডাই অক্সাইড ত্যাগ হয়। প্রশ্বাসে কি হয়, সংকোচন হয় ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল পেশি, নিঃশ্বাসে ওগুলো স্বাভাবিক অবস্থায় ফেরত আসে। ওকে, এগুলা পারবা? হ্যাঁ, আচ্ছা। এখন একটা কোয়েশ্চেন আছে, প্রশ্বাস ও নিঃশ্বাসের কার্যক্রম নিয়ন্ত্রণ করো। নিয়ন্ত্রণ করো কিসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে? স্নায়ুর মাধ্যমে। শোনো, স্নায়ুর মাধ্যমে, স্নায়ু মানে কি? নার্ভ। এতক্ষণ শিখলাম পেশির মাধ্যমে, এখন শিখবো নার্ভের মাধ্যমে, এটাও গ নাম্বারে আসে। গ নাম্বারে কি বলছে? যে আমাদের 4টা শ্বাসক্রিয়া আছে, শ্বসন কেন্দ্র আছে। শ্বাসকেন্দ্র কয়টা ভাইয়া? 4টা। কোথায় থাকে? মস্তিষ্কে থাকে। শোনো, এটা এই কোয়েশ্চেনটার মানে কি? স্নায়ুর মাধ্যমে প্রশ্বাস ও নিঃশ্বাস কিভাবে হয় ব্যাখ্যা করো। এই কোয়েশ্চেনটার মানে কি? যে কখন আমাদের ফুসফুস বড় করতে হবে, কখন ছোট করতে হবে, এটা আমাদের ব্রেন কিভাবে বুঝে, ব্রেন কিভাবে বুঝে এটাই ব্যাখ্যা করতে হবে নার্ভের মাধ্যমে, স্নায়ুর মাধ্যমে। তো আমাদের মস্তিষ্কে, ব্রেইনের 4টা শ্বসন ক্রিয়া আছে, শ্বাসক্রিয়া আছে। নিউমোট্যাক্সিক, অ্যানেস্টিক, প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। কয়টা আছে ভাইয়া বলো? 4টা। নিউমোট্যাক্সিক, প্রশ্বাস কেন্দ্র, নিউমোট্যাক্সিক, অ্যানেস্টিক, প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র, ঠিক আছে? নিউমোট্যাক্সিক, অ্যানেস্টিক, স্নায়ু কেন্দ্র, প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র, 4টা। মাহফুজ ভাইয়া, এই জন্য তোমার কাজ হচ্ছে যে আমি যত সহজ করে বললাম না, এই যে এই অংশটা, তুমি এই সহজ করে খাতায় নোট করে ফেলবা এবং পরীক্ষার দিন ওই নোটগুলো পড়ে ফেলবা, তাহলে দেখবা সহজ লাগতেছে। আর এগুলো তো একটু কঠিন কঠিন করে লেখা, ঠিক না বলো? আচ্ছা, এখানে খেয়াল করো, প্রশ্বাস কেন্দ্র, আমরা 4টা কেন্দ্রের নাম লিখতেছি, দেখো। দেখো, খেয়াল করো, আচ্ছা আমরা এগুলোর নাম দিই, হ্যাঁ। একটা নাম দেই, ধরো কি 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 নাম আছে? নিউমোট্যাক্সিক কেন্দ্র,
আরেকটার নাম হচ্ছে অ্যানিস্টিক কেন্দ্র। খেয়াল করো, এই যে চারটা কেন্দ্র আমরা দেখলাম যে শ্বসন কেন্দ্র চারটা: নিউমোট্যাক্সিক, অ্যানিউস্টিক, প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। কয়টা কেন্দ্র? শ্বাসকেন্দ্র কয়টা ভাইয়া? চারটা। তো চারটার নাম আমরা লিখে ফেলছি। এবার কি বলছে, আসো আমরা পড়ি। রক্তে কার্বন ডাইঅক্সাইড, আচ্ছা, অ্যানিউস্টিক কেন্দ্র থেকে প্রশ্বাস কেন্দ্রে স্টিমুলেশন যায়। এই অ্যানিউস্টিক কেন্দ্র থেকে, আচ্ছা এগুলা কালো দিয়ে দেই, তাছাড়া মিলতেছে না। হ্যাঁ, দেখো কি বলছে। অ্যানিউস্টিক কেন্দ্র যখন রক্তে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, রক্তে তোমার অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে, তার মানে কার্বন ডাইঅক্সাইড গুলো বের হবে, রাইট? কার্বন ডাইঅক্সাইড গুলো বের হয়ে যাবে। রক্তে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড হয়েছে, কার্বন ডাইঅক্সাইড গুলো বের হয়ে যাবে। বের হয়ে গেলে এবার কি হবে ভাইয়া? অক্সিজেন প্রবেশ করতে হবে, তাই না বলো? এবার অক্সিজেন প্রবেশ করাইতে হবে। তো অক্সিজেন প্রবেশ করার জন্য কি করতে হবে ভাইয়া? প্রশ্বাস, প্রশ্বাস করতে হবে, তাই না? রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে মানে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে নিঃশ্বাসের মাধ্যমে। এরপর কি হবে? অক্সিজেন প্রবেশ করাইতে হবে, তার মানে প্রশ্বাস হবে। তো আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে প্রশ্বাস করার জন্য পরবর্তীতে অ্যানিউস্টিক কেন্দ্র উদ্দীপ্ত হয়। তাহলে কোন শুরু হচ্ছে কোনটা থেকে? অ্যানিউস্টিক কেন্দ্র থেকে। অ্যানিউস্টিক কেন্দ্রে উদ্দীপ্ত হয়, মানে অ্যানিউস্টিক কেন্দ্রে স্টিমুলেশন যায়। এরপর এই অ্যানিউস্টিক কেন্দ্র আমাদের প্রশ্বাস কেন্দ্রকে বলে যে তুমি প্রশ্বাস নেওয়া শুরু করো। তখন প্রশ্বাস কেন্দ্র কি করে? প্রশ্বাস কেন্দ্র এই যে আমাদের ফুসফুসে, খেয়াল করো, এই যে এগুলাতে থাকে ইন্টারকোস্টাল পেশি। আর এইটা কি ভাইয়া? এটার নাম ডায়াফ্রাম। এটা তো একটু আগে শিখলাম। এখন প্রশ্বাস নেওয়ার জন্য কি করতে হবে? প্রশ্বাস নেওয়ার জন্য এই যে এখান থেকে স্নায়ুর মাধ্যমে আমাদের ইন্টারকোস্টাল মাসেলে আসবে। এটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। এই ইন্টারকোস্টাল পেশিতে কোন স্নায়ুর মাধ্যমে আসবে? ইন্টারকোস্টাল স্নায়ু। খেয়াল করো এখানে লেখা আছে ইন্টারকোস্টাল স্নায়ু দিয়ে ইন্টারকোস্টাল পেশিতে উদ্দীপনা আসবে। ঠিক আছে? এরপর এই প্রশ্বাস কেন্দ্র থেকে আবার আমাদের ডায়াফ্রামেও উদ্দীপনা আসবে, সেন্সেশন আসবে। এটার নাম কি? ডায়াফ্রামে রক্ত শোনো, ডায়াফ্রামে সরবরাহ করে যেই স্নায়ু তার নাম হচ্ছে ফ্রেনিক স্নায়ু, এটা মনে রাখবা। ইন্টারকোস্টাল মাসেলে ইন্টারকোস্টাল স্নায়ু, আর ডায়াফ্রামে স্নায়ু, কোন স্নায়ু কাজ করে? ফ্রেনিক স্নায়ু, এটা মনে রাখবা। হ্যাঁ, তাহলে এই যে এই ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে ডায়াফ্রামে উদ্দীপনা আসলো, আর এই প্রশ্বাস কেন্দ্রের মাধ্যমে এটা আসলো। হ্যাঁ, একটু ওয়েট করো, একটা কল আসছে, একটু জাস্ট ওয়েট করো। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। আপনি কোথায় আছেন? ভাই কালকে ফ্রি থাকবেন রাতে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন অনলাইন ক্লাস নিচ্ছি তো, আর রাত হবে অনেক শেষ করতে। থাক, দরকার নাই ভাই, কালকে যাই এত রাতে। আচ্ছা ঠিক আছে ভাই।
ওকে, ঠিক আছে, দেখো তাহলে প্রশ্বাস কেন্দ্র কি করে, এই যে এই মাসেলগুলোকে ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে ইন্টারকোস্টাল মাসেলকে বলে যে তুমি সংকোচন হও। আবার ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে আমাদের ডায়াফ্রামকে সংকেত দেয় সংকোচন হওয়ার জন্য। এর ফলে এই দুটো সংকোচন হয় এবং কি হয়, এই যে এটা এই দিক দিয়ে সংকোচন হয়, এটা এই দিক দিয়ে সংকোচন হয়। এর ফলে কি হয় বলতো, প্রশ্বাস হয়। একটু আগেই আমরা শিখলাম এই যে প্রশ্বাস হয়। বুঝছো কিভাবে প্রশ্বাস হইলো? এই সময়ে এই যে তৎক্ষণাৎ প্রশ্বাস শুরু হয়, এই যে এইভাবে প্রশ্বাস হয়ে গেল। এবার নিঃশ্বাস কিভাবে হচ্ছে দেখো, এই সময় স্নায়ু তাড়না প্রশ্বাস কেন্দ্র থেকে নিউমোট্যাক্সিকেও প্রেরিত হয়। এরপরে এই প্রশ্বাস কেন্দ্র থেকে নিউমোট্যাক্সিকে যায়। নিউমোট্যাক্সিক কেন্দ্রের স্নায়ু তাড়না, নিউমোট্যাক্সিক কেন্দ্র কি করে, ভেগাস স্নায়ুর মাধ্যমে, এই স্নায়ুর নাম হচ্ছে ভেগাস স্নায়ু। ভেগাস স্নায়ুর মাধ্যমে সিগন্যাল পাঠায় যে গিয়ে দেখো তো ফুসফুস পূরণ হয়েছে কিনা, ফুসফুস অক্সিজেন নিছে কিনা, এটা চেক করার জন্য কি বলে, ভেগাস স্নায়ুকে সংকেত পাঠায়, হ্যাঁ, ভেগাস স্নায়ুর মাধ্যমে। তারপর এই ভেগাস স্নায়ু, এই ভেগাস স্নায়ু এটা দেখে এসে বলে যে হ্যাঁ, ফুসফুসে পর্যাপ্ত অক্সিজেন গেছে। ভেগাস স্নায়ুর মাধ্যমে স্নায়ু তাড়না অ্যানেস্টিক কেন্দ্রে পৌঁছায়। এরপর এটা কোথায় হয়, ভেগাস স্নায়ুর মাধ্যমে এই স্নায়ু তাড়নাটা কোথায় পৌঁছায় বলো তো, প্রশ্বাস কেন্দ্রে পৌঁছায়। এই যে প্রশ্বাস কেন্দ্রে পৌঁছায়। শোনো, আবার বলতেছি, এই যে এই নিউমোট্যাক্সিক কেন্দ্র সে কি করে, ভেগাস স্নায়ুর মাধ্যমে আমাদের এই ফুসফুসে সিগন্যাল পাঠায় যে ফুসফুসের মধ্যে পর্যাপ্ত অক্সিজেন আসছে কিনা এটা চেক করার জন্য। তো এই ভেগাস স্নায়ু কি করে, এই সিগন্যালটা আবার প্রশ্বাস কেন্দ্রকে পাঠায় যে হ্যাঁ, ফুসফুসে পর্যাপ্ত অক্সিজেন চলে আসছে, এখন তুমি অফ যাও, এখন তুমি বন্ধ হয়ে যাও। তখন প্রশ্বাস বন্ধ হয়ে যায়। প্রশ্বাস বন্ধ হয়ে গেলে কি হয়, স্নায়ু তাড়না বন্ধ হয়। এরপর নিউমোট্যাক্সিক কেন্দ্র থেকে স্নায়ু তাড়না নিঃশ্বাস কেন্দ্রে পৌঁছায়। এরপর এই আমাদের নিউমোট্যাক্সিক কেন্দ্র কি করে, আমাদের নিঃশ্বাস কেন্দ্রকে হচ্ছে সংকেত পাঠায়। নিঃশ্বাস কেন্দ্রকে সংকেত পাঠায় নিঃশ্বাস কার্যক্রম শুরু করার জন্য। নিঃশ্বাস কার্যক্রম কিভাবে হয় বলতো, এই যে নিঃশ্বাস আবার হচ্ছে আমাদের এইখানে ইন্টারকোস্টাল মাসেলের, ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে সংকেত দিবে এবং এই যে ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে ডায়াফ্রামে সংকেত দিবে। এর ফলে সেটা কি হবে, আবার আগের অবস্থায় ফেরত যাবে এবং নিঃশ্বাস সংগঠিত হবে। বুঝছো ভাইয়া? চিত্র শ্বসনে স্নায়ুর ভূমিকা, এটা কি তোমরা বুঝছো? তোমরা চাইলে পরীক্ষায় এটা লিখতে পারো, পরীক্ষায় এই চিত্রটা দিতে পারো, অথবা এই চিত্রটাও দিতে পারো। শুধু এতটুক চিত্র, হ্যাঁ। যদি বইয়ের চিত্র দাও সেক্ষেত্রে তোমাকে দিতে হবে এই যে এতটুক। ওকে, তবে বইয়ের চিত্রটাতে ডিটেলসে কোনো কিছু বোঝা যায় না। আর এই চিত্রটা দেখে তুমি ডিটেলসে বুঝবা যে কি থেকে কি হইলো। এটা কি বুঝছো শ্বসনের স্নায়ুর ভূমিকা কি হইলো? চিত্র আর্ট করা মাস্ট, হ্যাঁ সাবিহা, চিত্র আর্ট করা মাস্ট। তোমরা কি এটা বুঝছো এটা কি হইলো? মোটামুটি বুঝছি, সাবিহা বলছে মোটামুটি বুঝছি। ওকে, কি বুঝছো এটা খাতায় লিখবা, ঠিক আছে?
খেয়াল করো, তাহলে আমরা এই পর্যন্ত আজকে শিখলাম। হ্যাঁ, এরপর বলছে শ্বসনের প্রতিবর্ত ক্রিয়া। শ্বসনের প্রতিবর্ত ক্রিয়াকে বলা হয় হেরিং ব্রয়ার ক্রিয়া, এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা নেক্সট ক্লাসে এই যে এটা শিখব যে কিভাবে অক্সিজেন, এই যে হিমোগ্লোবিন, আমরা জানি হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে, তাই না? হিমোগ্লোবিন কিভাবে অক্সিজেন পরিবহন করতেছে, হিমোগ্লোবিন আবার কার্বন ডাই অক্সাইডও পরিবহন করে, তো এটা কিভাবে হয় এটা আমরা নেক্সট ক্লাসে শিখব, ঠিক আছে? নেক্সট ক্লাসে এটা শিখব, এরপর অধ্যায় শেষ হবে ইনশাল্লাহ। এই তো অধ্যায় শেষ, আজকে এ পর্যন্তই থাকুক, ঠিক আছে? আর একটা ক্লাসে শেষ হবে। সবাই ভালো থাকো। মাহফুজ ভাইয়া এটা একটু রিডিং দিও, আমি যেটা বলছি দরকার হয় এটা আরেকবার শুনবা, আর এই যে এই ছবিটার সাথে মিলায়া মিলায়া এগুলা পড়বা, তাহলে দেখবা যে সব বুঝতেছো, এরপর তুমি নিজের ভাষায় লিখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। কারো কোনো কনফিউশন আছে বলো? কারো কোনো কনফিউশন আছে? ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ক্লাসটা অফ করে দিচ্ছি।